সেই গোল্ডেন এ প্লাসের স্টুডেন্ট 300 জন নিয়ে সেখান থেকে 260 জন বা 62 জন ইন্টারমিডিয়েট পাশ করলো, এবং এই 300 জন গোল্ডেন এ প্লাস পাওয়া ছাত্রর মাঝে 200 কতজন যেন গোল্ডেন এ প্লাস পেল। তাহলে রেজাল্ট কি ভালো হলো? আপনি বাজার থেকে সবচেয়ে দামি এবং ভালো জিনিসগুলো নিলেন, কিন্তু যখন সেটা আউটপুট দিলেন তার রেজাল্ট আসলেই কি ভালো হলো? এগুলো কি টেলিফোন কি ফল? টেলিফোন তেলি ফল, না টেলিফোন চেরি ফল। চেরি ফল এইরকম, এগুলো কি হবে শোনো? খেলার জন্য খাবে না তো আবার? কোন গাছ থেকে তুলছো? একটু গাছ দেখাও তো। এই গাছে। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি ভালো আছেন। বিষয়টা হচ্ছে, গত কয়েকদিন আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে। তো যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের অভিভাবকেরা চিন্তায় পড়ে গেছে তার সন্তানকে কিভাবে একটি ভালো কলেজে ভর্তি করা যায়, কোন কলেজ ভালো কোন কলেজ খারাপ, এই বিষয়ে বিভিন্ন লোকের সাথে তারা পরামর্শ করছে। সেদিন তো একজন আমাকে বললই যে এই এলাকার ভিতরে সবচেয়ে যে কলেজটি ভালো সেখানে ভর্তি করার জন্য যত টাকা প্রয়োজন হয় সে দিবে, তারপরেও তার সন্তানকে সেই কলেজে ভর্তি করাবে। এখন বিষয় হচ্ছে যে কোন কলেজটি ভালো সেটা কিভাবে বুঝব? তো কোন কলেজ ভালো কোন কলেজ মন্দ সে বিষয়ে একটু পরে যাচ্ছি। তার আগে একটু পিছনে যেতে চাই। পিছনে বলতে আমাদের বাপ দাদাদের সময়কার কথা বলছি। দর্শক, কথাগুলো শুধু আমার চেহারা দেখে না শুনে গ্রামীণ এই মনোমুগ্ধকর সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে যদি শোনা যায় তাহলে কেমন হয়? তো চলুন এই সুন্দর গ্রামীণ প্রাকৃতিক পরিবেশটি ঘুরে দেখতে দেখতে কথা বলতে থাকি আপনাদের সামনে। আমাদের বাবা দাদাদের কাছে গল্প শুনেছি, তাদের সময় যখন কেউ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতো তখন তো এসএসসি বলতো না, বলতো ম্যাট্রিক পরীক্ষা। তখন ম্যাট্রিক পরীক্ষায় যারা পাশ করত তখন তো গ্রেড ছিল না, ডিভিশন ছিল। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। ডিভিশনের কথাও ছিল না, গ্রেড পয়েন্টের কথাও ছিল না। শুধু যারা পরীক্ষায় পাশ করেছে তাদের দেখার জন্য আশেপাশের 10 গ্রামের লোকজন আসতো যে এসএসসি পাশ করেছে বা ম্যাট্রিক পাশ করেছে তাকে একটু দেখে আসি। তার বাড়িতে আশেপাশে 10 গ্রামের লোকজনের ভিড় জমে যেত। তারপরে ডিভিশন চলে গেল, ম্যাট্রিক এসএসসিতে রূপ নিল, চলে আসলো গ্রেড পয়েন্ট, এ গ্রেড, এ প্লাস, এ মাইনাস, এইরকম। তো আস্তে আস্তে দিনে দিনে পরীক্ষার্থীর পাশের সংখ্যাও বাড়তে লাগলো। বাড়তে বাড়তে এমন অবস্থা হলো যে এ প্লাস এখন প্রতি ঘরে ঘরে অহরহ এ প্লাস পাচ্ছে। তখনও দেখেছি যারা পরীক্ষায় অকৃতকার্য মানে ফেল করেছে তারা 2-3 দিন ঘর থেকে বেরই হয়নি, মানুষের মাঝে তারা মুখ দেখাতে পারেনি। কিন্তু এখন দেখছি রেজাল্ট হওয়ার পর যারা পরীক্ষায় ফেল করেছে তারা রাস্তায় আন্দোলন করছে, কেন আমাদের ফেল করে দেওয়া হলো, আমাদের পাশ করে দিতে হবে, এই তাদের দাবি। তো যে বিষয় নিয়ে কথাগুলো বলছি, আমার দেখা আর একটা অভিজ্ঞতা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে, এসএসসি পরীক্ষার খাতা দেখতো এইরকম একজন ব্যক্তির সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। সে খাতা দেখেছে, তার পাশে বসে আমিও দেখেছি তার খাতা দেখা। তো একবার হলো কি, সে খাতা দেখা শেষে যে খাতাগুলো জমা দিতে যাবে তখন তার সাথে আমিও গেলাম। খাতাগুলো জমা দিয়ে আসার একদিন পরে তাকে আবার ডাকা হলো। সেদিনও ভাগ্যক্রমে আমিও তার সাথে সেখানে গিয়েছিলাম। যাওয়ার পরে যিনি খাতা জমা নিয়েছেন তিনি এই স্যারের উপর একটু রাগান্বিত হয়েই বললেন যে এতগুলো ছাত্র কেন ফেল করেছে, এ প্লাসের সংখ্যা এত কম কেন? তখন যে স্যার খাতা দেখেছেন সে বলল যে স্যার, ওরা যেভাবে লিখেছে আমি তো সেইভাবেই নাম্বার দিয়েছি, এখন আমি কি বলবো? তখন উনি বলছেন, প্রতিটা ছাত্রকে সবসময় চেষ্টা করবেন এ প্লাস দেওয়ার জন্য, প্রয়োজন হলে খাতায় লিখে দিবেন। আপনি যে খাতা দেখছেন সেই কলম এবং আপনার সময়ের জন্য সরকার তো আপনাকে টাকা দিচ্ছেই, আপনার নাম্বার দিতে কোথায় কষ্ট হয়? ঠিক এইভাবেই বলছে। তখন স্যার আর কি চুপ হয়ে গেল, একটু অপমান বোধ করলো আমার সামনে। তারপরও একজন স্যারকে যখন অন্য একজন এইভাবে উচ্চস্বরে বকাঝকা করে তার কাছে একটু লজ্জা লাগাটা স্বাভাবিক। তারপরে তার খাতাগুলো তাকে ফেরত দেওয়া হলো এবং বলল যে 2 দিন পরে এই সমস্ত খাতা আবার দেখে জমা দিয়ে যাবেন। তখন ওই স্যার বলছে যে স্যার, নাম্বার তো দেয়া হয়ে গেছে, এখন আমি কিভাবে কাটাকাটি করব? তখন বলছে, দেখেন
অনেক সিস্টেম আছে, 3কে 7 বানিয়ে দিবেন, 5কে 7 বানিয়ে দিবেন, বা 7কে 9 বানিয়ে দিবেন, এইভাবে নাম্বার বৃদ্ধি করে দেন। আর যারা লেখে নাই, আপনার বাড়িতে বা আশেপাশে ছোট বাচ্চা কাচ্চা নাই, 9 10-এ বা কলেজে পড়ে, তাদের দিয়ে 2-4টা প্রশ্নের উত্তর লিখে নিয়ে নাম্বার দিয়ে দিবেন। সবসময় চেষ্টা করবেন একজন ছাত্র যেন A+ পায়, না হলে অন্তত পাস মার্ক যেন পায়। যত বেশি নাম্বার দেওয়া সম্ভব দিবেন। তখন স্যার আর কি করা, মন খারাপ করে খাতাগুলো নিয়ে আসলো এবং আমাকে একটা কথা বলল যে দেশের ভবিষ্যৎ অন্ধকার, পড়াশোনা শেষ, ছাত্রদের ক্লাসে শাসন করা যাবে না, শাসন করলে তা নিয়ে নানান বিচার, অপমান, অপদস্থ অনেক কিছু। এখন আবার পরীক্ষার খাতায় না লিখলেও পাশ করে দিতে হবে। ভবিষ্যতে এই বাংলাদেশে সার্টিফিকেটধারী গাধাই ভরে যাবে। তো বিষয়টা এখন বর্তমানে কী রূপ ধারণ করেছে সেটা আপনারা ভালোই জানেন বা উপলব্ধিও করতে পারছেন। এখন বিষয় হচ্ছে, ছাত্রদের কষ্টের কথা বা দুঃখের কথা এটাই, এমনও দেখেছি স্কুলে একজন ছাত্রকে শাসন করার কারণে স্কুল ভর্তি ছাত্রদের সামনে এবং অভিভাবকদের সামনে সেই স্যারকে চরমভাবে অপমানিত হতে হয়েছে। কেন? সে একজন ছাত্রকে শাসন করলো। বেয়াদবি করলেও তাকে শাসন করা যাবে না। তো যেদিন থেকে স্কুলের শাসন বন্ধ করে দেওয়া হয়েছে, সেদিন থেকেই সমাজে বা আমাদের আশেপাশে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে। হয়তো আপনারা আশেপাশে তাকালেই তা দেখতে পাবেন। একটা সময় ছিল, আমরা যখন ছোট ছিলাম বা আমাদের আগে, কোনো বাবা তার সন্তানকে বিদ্যালয়ে নিয়ে ভর্তি করে শিক্ষককে বলে আসতো, আমার সন্তানের শরীরের মাংস আপনার জন্য, আমার শুধু হাড়গুলো হলেই চলবে, কিন্তু ছেলে যেন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়। এখন কি হচ্ছে, কোনো বেয়াদবির কারণে বা পড়াশোনা না করার কারণে কোনো শিক্ষক কোনো ছাত্রকে শাসন পর্যন্ত করতে পারছে না, ভয় পাচ্ছে। কারণ জোরে একটা ধমক দিলেও তার বিরুদ্ধে স্কুলে বিচার বসে। এখন কি করবে তারা? কথা প্রসঙ্গে কথা আসে, আমার জীবনের বাস্তব একটি ঘটনা বলছি। কোনো এক ঈদের দিন বিকেলবেলা আমরা সব বন্ধুবান্ধব মিলে একত্রিত হয়ে বললাম, চলো আমরা চা খাই, তবে এখানে না, একটু দূরে গিয়ে চা খাবো। এখন কর্মব্যস্ততার কারণে আমাদের স্কুল মানে হাই স্কুলের যে বন্ধুবান্ধব, তারা এক একজন এক এক জায়গায় থাকি। ঈদ উপলক্ষেই বেশিরভাগ দেখা হয়, তাছাড়া সারা বছর তেমন দেখা বা কথা হয় না। তো যখন দেখা হয়েছে তখন সবাই বললাম যে চলো আমরা দূরে কোথাও গিয়ে একটু চা খেয়ে আসি। মোটরসাইকেল ছিল সবার কাছেই, তো গেলাম আমাদের যে পাশের বাজার, সেখান থেকে আরও দূরে প্রায় 10-12 কিলোমিটার দূরে একটি বাজারে গিয়েছি। সেখানে গিয়ে একটি চায়ের দোকানের সামনে আমরা দাঁড়ালাম। তো সেখানে চা খেতে গিয়ে দেখি আমাদের স্কুলের একজন স্যার সেখানে। এখন সেখান থেকে চলে যাব না সেখানে চা খাবো, এই সিদ্ধান্তই আমরা কেউ নিতে পারছি না। তো স্যার আমাদের দেখে আমাদের কাছে এগিয়ে আসলেন, আমরা তাকে যথাযথ সম্মান প্রদর্শন করলাম। করার পরে আমরা যে চা খাবো সেটাও বলতে পারছি না, স্যার নিজেই বললেন চা খাও। তখন আমাদের এক বন্ধু বলল যে স্যার আমরা একটু চা খাওয়ার জন্য এখানে এসেছি। আমরা স্যারের সাথে ওখানে চা খেলাম, আমরা কেউ বসতে পারিনি, দাঁড়িয়ে থেকেই চা খেয়েছি। স্যার আমাদের বারবার বলেছে তোমরা বসো বসো, কিন্তু স্যারের সামনে বসে চা খাবো এই সাহস আমাদের হয়নি। তখন চা খাওয়া শেষে আমাদের স্যার বললেন, তোমরাও এক সময় ছাত্র ছিলে, এখনও রাস্তাঘাটে দেখা হলে কেমন সম্মান করো, আর এখন যারা স্কুলে পড়াশোনা করছে তারা সামনে পড়লেও না দেখার ভান করে অন্যদিকে চলে যায়। এমনকি তাদের হাতের ভিতরে অনেক কিছুই থাকে যেটা আমরা দেখেও না দেখার ভান করে চলে যাই। তো বিদ্যালয় থেকে যেদিন শাসন ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে, শিক্ষকদের যখন পদে পদে অপমান করা হয়েছে এই শাসন করার কারণে, তখন থেকেই সমাজে এই বেয়াদবগুলোর উৎপত্তি হয়েছে। ভিডিওর শুরুতে যে কথাটি বলতেছিলাম, কোনটি ভালো কলেজ, অভিভাবকেরা একটি ভালো কলেজ খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সন্তান এইচএসসি পাশ করেছে। এখন আমাদের এলাকায় প্রতি বছর এইচএসসির রেজাল্টে যে কলেজ থেকে সবচেয়ে বেশি পাশ করে বা A+ পায়, সেই কলেজের কথা বলছি। দেখা যায় সেই কলেজটি প্রতি বছরই 1 বা 2 নম্বরে থাকে। এরকম কলেজ প্রতিটি জেলায় 2-4টা করে আছে, আমি সেটা বলছি না, আমি আমাদের এলাকার কলেজের কথা বলছি। তো এখন একজন অভিভাবক এসে বলল সেই কলেজে তার সন্তানকে ভর্তি করাবে, প্রয়োজনে যত টাকা লাগে তত টাকাই দিব। এখন প্রশ্ন হচ্ছে,
সেই কলেজে কি সবচেয়ে ভালো? যে কলেজটি এইচএসসির রেজাল্টে প্রতি বছর 1-2-এ থাকে, সেই কলেজে ছাত্র ভর্তি করানো হয় প্রায় 300। তো গত বছরের যে রেজাল্ট হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 260 জন কি 62 জন ছাত্র সেখান থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং সেখানে 200 ছাত্র A+ পেয়েছে, বাকিগুলো A-, A গ্রেড বা B গ্রেড এই রকম হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সেই কলেজে কি সবচেয়ে ভালো? সেই কলেজটি যখন ইন্টারমিডিয়েটে স্টুডেন্ট ভর্তি করিয়েছে তখন সবগুলোই A+ নিয়েছে, যেটা গোল্ডেন A+ বলা হয়। সেই গোল্ডেন A+-এর স্টুডেন্ট 300 জন নিয়ে সেখান থেকে 260 জন বা 62 জন ইন্টারমিডিয়েট পাশ করলো এবং এই 300 জন গোল্ডেন A+ পাওয়া ছাত্রর মাঝে 200 কতজন যেন গোল্ডেন A+ পেল। তাহলে রেজাল্ট কি ভালো হলো? আপনি বাজার থেকে সবচেয়ে দামি এবং ভালো জিনিসগুলো নিলেন, কিন্তু যখন সেটা আউটপুট দিলেন তার রেজাল্ট আসলেই কি ভালো হলো? তার চেয়ে আমার পাশের গ্রামে একটা কলেজ আছে যেখানে সাধারণত B গ্রেড, C গ্রেড বা A- 2-1 জন হলে হতে পারে এই রকম ছাত্র ভর্তি হয়। সেখান থেকে প্রতি বছর 2 জন 3 জন A+ পাই। এখন পড়াশোনার কথা চিন্তা করতে গেলে, ওভারঅল রেজাল্টের কথা যদি চিন্তা করা যায়, তাহলে এই জেলা সদরের 1 নাম্বার 2 নাম্বারে থাকা সেই কলেজটিরই পড়াশোনা ভালো, নাকি গ্রামের যে কলেজে কখনো A+ স্টুডেন্ট ভর্তি হয় না সেখান থেকে প্রতি বছর 2-3 জন করে A+ রেজাল্ট নিয়ে উত্তীর্ণ হয় সেই কলেজটি ভালো? এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে গেলাম। দর্শক, সুন্দর নিরিবিলি শান্ত গ্রামীণ পরিবেশে এসেছিলাম। এলোমেলো বাতাস বইছে, সুন্দর একটি মেঠো পথ, দুই পাশে সবুজে ভরা। গাছগুলো থেকে বিভিন্ন রকমের পাখির ডাক কানে ভেসে আসছে, খুব ভালোই লাগছে। গরম ছিল, তার মাঝেও এলোমেলো এই যে বাতাস দারুণ প্রশান্তিও দিচ্ছিল। এখানে এই গাছটির এখানে একটু গর্ত আছে, গর্তর মাঝখান থেকে কেমন আওয়াজ আসছে দেখুন। আমার ধারণা এখানে কোনো পাখি বাসা বেঁধেছে, যার বাচ্চাগুলো এইভাবে আওয়াজ করছে। দেখুন, ভিতরে দেখানো সম্ভব হচ্ছে না, দেখানো যাচ্ছে না। দেখি তারপরও চেষ্টা করি একটু লাইট জ্বালিয়ে দেখানো যায় কি না। দেখি তো ভিতরে কিছু দেখা যায় নাকি। পাখি যে আছে এটা নিশ্চিত, কিন্তু ভিতরে দেখা যাচ্ছে না, কতটুকু গর্ত আছে সেটাও বোঝা যাচ্ছে না। তোমরা কি করছো গো? হ্যাঁ, কি নিচ্ছ? এগুলো কি? টেলিফোন। কি ফল? টেলিফোন। তেলি ফল? না, সেলিয়া। চেরি ফল। চেরি ফল এইরকম, এগুলো কি হবে শোনো? খেলার জন্য? খাবে না তো আবার? কোন গাছ থেকে তুলছো? একটু গাছ দেখাও তো। এই গাছে? এই গাছে কই তোমাদের সেই চেরি ফল কই? কাছে যে দেখো তো, এটা নাকি? এই যে এই যে দেখো তো, এই যে এটা এটা ধরো। এগুলোতে কি খেলবা? হ্যাঁ, রান্না করবা? কি রান্না হবে? হ্যাঁ, আমাকে একটু খাওয়াবে নাকি? কি নাম তোমার? হ্যাঁ, বুঝি না। সিয়া? ও আচ্ছা। তো দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে গ্রামীণ সুন্দর মেঠোপথ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।